President Trump just posted on Truth Social moments ago. The entire country can be taken out in one night. And that night might be tomorrow night. Israel's Channel 13, they set up a countdown clock for Trump's threat to wipe out Iranian civilization. Iran warned Trump and his forces in advance, carried a stark warning to Washington, welcome to hell. একজন প্রেসিডেন্ট রাতে ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ টুইট করে বলছেন, চাইলে দুদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি। আজ রাতে ইরানের গোটা সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। আবার কখনো বলছেন, আলোচনা করব কার সাথে? ইরানের নেতারা তো কেউই আর বেঁচেই নেই। এটাই তেহরানের জন্য শেষ ওয়ার্নিং। কি ভাবছেন, একজন বদ্ধ উন্মাদ প্রেসিডেন্ট যা ইচ্ছে তাই লিখছেন, সামনে মাইক পেলেই যা খুশি তাই বলছেন, যার কোনোই ভিত্তি নেই? কিন্তু কখনো কি ভেবেছেন এসব কি শুধুই ফাঁকা বলি? অন্যদিকে দুর্বল অর্থনীতির দেশ ইরান সামাজিক মাধ্যমকে এমনভাবে ব্যবহার করছে যেন যুদ্ধটার মিসাইল এবং ট্যাঙ্কে নয়, বরং মিম, কার্টুন আর এআই ভিডিওতেই লড়া হচ্ছে। Well, even as missiles fly on the ground, a parallel war is unfolding in the digital space. The ongoing meme war between the US and Iran, and now Tehran has been trolling Donald Trump via Lego-style AI videos recently. পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট ও তার প্রশাসন উপর্যুপরি ট্রল আর তাচ্ছিল্যের বন্যায় ভেসে যাচ্ছে। পুরো ব্যাপারটা দেখে মনেই হতে পারে প্রতিপক্ষকে নাজেহাল করতে ডিজিটাল ঠাট্টা যুদ্ধের মিশনে নেমেছে তেহরান। বিষয়টা কিন্তু মোটেই এত সরল না। এখানে 2-2 4 নয়, বরং 2-2 22 বানানোর একটা সুপ্ত কৌশল বেছে নিয়েছে ইরান। আর আধুনিক রণকৌশলে যা অত্যন্ত কার্যকর। আধুনিক হাইব্রিড যুদ্ধে তথ্য, বিভ্রান্তি ও ভয়কে কৌশলগত অস্ত্রে রূপান্তর করে প্রভাব বিস্তার এবং বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করা হয়। তবে এই ধারণা মোটেও ইন্টারনেট যুগের নতুন উদ্ভাবন নয়। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও একই ধরনের মনস্তাত্ত্বিক এবং তথ্যভিত্তিক কৌশলের ব্যবহার দেখা গিয়েছিল। তবে বেশ বড় আকারে এমন ঘটনা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। 1944 সালের 6 জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চূড়ান্ত পর্যায়ে। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে জড়ো হতে শুরু করে মিত্রশক্তির এক বিশাল নৌবহর। হিটলারের নাৎজি বাহিনীর হাত থেকে ইউরোপকে মুক্ত করতে এটি ছিল ইতিহাসের অন্যতম বড় সামরিক অভিযান, ইতিহাসখ্যাত ডি-ডে। মিত্রবাহিনীর এই সম্মিলিত আক্রমণ যে আসন্ন সে বিষয়ে হিটলারের বাহিনী আগে থেকে অবগত ছিল, তাই পুরো উপকূলে বসানো হয়েছিল কড়া পাহারা। ঠিক সেই সময় ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এক সামরিক ইউনিট গড়ে তোলে আমেরিকা, নাম দেয় ঘোস্ট আর্মি। এই বাহিনীতে প্রচলিত অর্থে কোনো অভিজ্ঞ যোদ্ধা ছিল না। অস্ত্র চালনায় দক্ষ সেনাদের জায়গায় সেখানে ডাকা হয়েছিল অভিজ্ঞ শিল্পী, চিত্রকর, শব্দ প্রকৌশলী আর বরেণ্য স্থপতিদের, যেখানে তাদের অস্ত্র ছিল তুলি, রাবার আর শব্দ তরঙ্গ। তাদের হাতে তৈরি কয়েক হাজার রাবার এবং প্লাস্টিকের নকল ট্যাঙ্ক পাঠানো হয় ফ্রন্ট লাইনে। ওপর থেকে দেখলে মনে হতো সত্যিকারের এক বিশাল সেনাবহর ছুটে চলেছে। বিশাল বিশাল স্পিকারে তখন ভারী ট্যাঙ্ক চলাচলের শব্দ বাজানো হতো। অন্যদিকে রেডিওতে পাঠানো হতো মিত্রবাহিনীর গতিবিধির সব ভুয়া সংকেত। জার্মান গোয়েন্দারা আকাশ থেকে নকল ট্যাঙ্ক দেখে এবং স্পিকারের ট্যাঙ্ক বহর চলাচলের আওয়াজ শুনে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। তারা বিশ্বাস করেছিল যে মিত্রবাহিনীর মূল আক্রমণ নরম্যান্ডিতে নয়, বরং পাস দ্য ক্যালে এলাকা হয়েই আসবে। ফলে জার্মানরা তাদের শক্তিশালী রিজার্ভ বাহিনী, বিশেষ করে প্যানজার ডিভিশনকে মূল যুদ্ধক্ষেত্র থেকে অন্যদিকে সরিয়ে রাখে। আর এই সুযোগেই 1944 সালের 6 জুন মিত্রবাহিনী ফ্রান্সের নরম্যান্ডিতে সমুদ্রপথে আক্রমণ সফল করে। বলতে গেলে প্রত্যাশার চেয়ে খুব কম বাধার মুখে। অপারেশন ফর্টিটিউড নামের এই পুরো ধোঁকাবাজি অভিযানটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম সফল মিলিটারি ডিসেপশন।
যুদ্ধের এই ধরনকে সামাজিক বিজ্ঞানের ভাষায় বলা হয় সাইঅপ বা সাইকোলজিক্যাল অপারেশন, যেখানে কামানের গোলার চেয়েও বড় অস্ত্র হয়ে দাঁড়ায় ভয় আর বিভ্রান্তি। আজকের ভিডিওতে ব্যাখ্যা করব তথ্য, বিভ্রান্তি আর ভয় কিভাবে সাইকোলজিক্যালি যুদ্ধের একটা কৌশল হিসেবে কাজ করে। সামরিক ভাষায় একে বলা হয় মিলিটারি ইনফরমেশন সাপোর্ট অপারেশনস। আজকের দিনের যুদ্ধ মানে এখন আর শুধুই শত্রুর ট্যাঙ্ক এবং যুদ্ধবিমান ধ্বংস করাটাই যথেষ্ট নয়। শত্রুর মধ্যে প্রতিরোধের যে মানসিক শক্তিটুকু আছে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়াই আধুনিক যুদ্ধের মূল লক্ষ্য। একটি জাতিকে বা জনগোষ্ঠীকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার চেয়েও মানসিকভাবে পঙ্গু করে দেওয়া অনেক বেশি কার্যকর, সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী। সাইঅপ হলো এমনই এক পরিকল্পিত প্রক্রিয়া যেখানে আপনার চিন্তা, আপনার আবেগ, আপনি কোনটাকে সত্যি আর কোনটাকে মিথ্যা ভাবছেন, পুরো নিয়ন্ত্রণটাই নিয়ে নেওয়া হয়। মনস্তাত্ত্বিক যুদ্ধের এই চর্চা আজকের প্রযুক্তি নির্ভর জগতের নতুন নয়, এর শিকড় অনেক গভীর। প্রাচীন চীনে যখন সানজু তার বিখ্যাত রণকৌশলগুলো লিখছিলেন, তখন তিনি বলেছিলেন শত্রুর পুরো বাহিনীকে ধ্বংস করার চেয়ে যুদ্ধ না করেই তাদের আত্মসমর্পণ করানো অনেক বড় কৃতিত্বের। আলেকজান্ডার দ্য গ্রেটের দিকে তাকানো যাক। তিনি যখন বিশাল বিশাল সব ভূখণ্ড জয় করছিলেন, কেবল গ্রিক অস্ত্রই তার একমাত্র ভরসা ছিল না। জয় করা অঞ্চলের স্থানীয় অভিজাতদের প্রশাসনিক ক্ষমতার অংশ করে নিতেন তিনি। এতে বিজিতদের মনে জবরদখলের ভয়ের চেয়ে এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হতো। আবার চেঙ্গিস খানের মঙ্গল বাহিনীর কথাও ভোলা যায় না। মঙ্গলরা কোনো জনপদের দিকে এগোলেই তাদের দূতরা আগেভাগেই সেই এলাকায় ঢুকে এমন সব লোমহর্ষক ভয়ের গল্প ছড়িয়ে দিত যে শহরবাসী আক্রমণের আগেই আতঙ্কে দিশেহারা হয়ে পড়ত। মঙ্গলরা কি সত্যিই অজেয়? তারা কি প্রতিটি ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে? এই গুজবগুলো প্রচারের পর যখন মঙ্গলরা আক্রমণ করত, তারা কেবল শক্তির জোরে নয়, শত্রুর ভেঙে পড়া মনোবলকে পুঁজি করে সহজেই জয়ী হতো। আক্রমণের আগেই শত্রুর যুদ্ধের সেই ইচ্ছাকে গুঁড়িয়ে দেওয়াই ছিল তাদের মূল সাইঅপ। প্রথম বিশ্বযুদ্ধ থেকেই সাইঅপ একটি প্রাতিষ্ঠানিক আকার নিতে শুরু করে। রাষ্ট্রগুলো তখন বুঝতে পেরেছিল যুদ্ধক্ষেত্রে জয়ী হতে হলে কেবল সামরিক শক্তি যথেষ্ট নয়, নিজ দেশের মানুষের সমর্থন ও দেশপ্রেম ধরে রাখাটাও সমান গুরুত্বপূর্ণ। কোল্ড ওয়ারের সময় এই কৌশলের লড়াই আরও তীব্র হয়। তখন পারমাণবিক যুদ্ধের হুমকির চেয়ে বেশি কার্যকর ছিল ডিসইনফরমেশন বা বিভ্রান্তিকর তথ্যের প্রচার। সোভিয়েত ইউনিয়ন তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে পশ্চিমা বিশ্বের অভ্যন্তরীণ অস্থিরতাকে উস্কে দিত। অন্যদিকে আমেরিকা রেডিও ফ্রি ইউরোপের মতন মাধ্যমের সাহায্যে সমাজতান্ত্রিক দেশগুলোতে নিজেদের আদর্শ প্রচার করত। পারমাণবিক বোমার হুমকি যেমন মানুষকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছিল, সেটিও ছিল এক ধরনের পরোক্ষ মনস্তাত্ত্বিক যুদ্ধ। কিন্তু আজকের পৃথিবী রেডিও বা পোস্টারের যুগ ছাড়িয়ে অনেক দূরে এসেছে। আমরা যখন অনলাইনে কোনো সংবাদ পড়ছি অথবা ইনস্টাগ্রামের কোনো ট্রেন্ড দেখছি বা ইউটিউবে কোনো ভিডিওর নিচে হাজার হাজার মানুষের মতামত দেখছি, কখনো কি ভেবে দেখেছেন এর পেছনে কি কোনো অদৃশ্য কারসাজি রয়েছে কিনা? আধুনিক যুদ্ধক্ষেত্রে একে বলা হচ্ছে কগনিটিভ ওয়ারফেয়ার। এখনকার সামরিক বিশ্লেষকরা মানুষের মনস্তত্ত্ব বুঝতে রবার্ট সিয়ালদিনির মতন বিজ্ঞানীদের সূত্রগুলো ব্যবহার করেন। মানুষ স্বভাবতই সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, নিজের অস্তিত্বের জানান দিতে চায়। তবে মানুষের সহজাত প্রবৃত্তি হলো সামাজিক প্রমাণ খোঁজা। যখন আমরা দেখি চারপাশের মানুষ কোনো নির্দিষ্ট বিষয়ে একই সুরে কথা বলছে, তখন অনেক ক্ষেত্রে আমরা হয়তো নিজের বিচার বুদ্ধি থেকে সরে এসে সেই স্রোতে গা ভাসাই। আর এই সুযোগটি নেই বটনেট বা স্বয়ংক্রিয় ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক। এগুলো কোনো মানুষের মন্তব্য নয়, বরং এগুলো হলো ন্যারেটিভ বা বয়ান, যা আপনার মস্তিষ্কে গেঁথে দেয়া হয়। এর সাথে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জটিল কারসাজি। ডিপফেক প্রযুক্তির কারণে আজ আসল আর নকলের পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কোনো নেতার ভুয়া ভাষণ কিংবা যুদ্ধের বানোয়াট ভিডিও কয়েক সেকেন্ডের মধ্যে কোটি মানুষের ফোনে পৌঁছে বাস্তবতাকে বিকৃত করে দিচ্ছে। একে বলা হচ্ছে ন্যারেটিভ ইন্টেলিজেন্স, অর্থাৎ আপনার মনে কোনো অনুভূতি দানা বাঁধার আগেই আপনার অ্যালগোরিদম ঠিক করে দিচ্ছে কোন তথ্যটি আপনার সামনে আসবে এবং সেটি আপনার চিন্তাকে কিভাবে প্রভাবিত করবে।
গত কয়েক বছরে গাজা, ইসরায়েল লেবানন সংকট কিংবা সম্প্রতি ইরান আমেরিকার যুদ্ধ আমাদের দেখিয়েছে তথ্য কিভাবে যুদ্ধের প্রধান হাতিয়ার হয়ে ওঠে। ফিলিস্তিনিদের মনোবল ভাঙতে ড্রোন দিয়ে অডিও বার্তা বা কিউআর কোডযুক্ত লিফলেট ছড়ায় ইসরায়েল। এই কিউআর কোডগুলো অনেক সময় সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার এক ডিজিটাল ট্র্যাপ। এখনকার সময়ের আধুনিক যুদ্ধে উভয় পক্ষই এমন সব বয়ান ব্যবহার করছে যাতে যে কোনোভাবে প্রতিপক্ষকে নিজ স্তরের প্রাণী বা অমানবিক হিসেবে প্রমাণ করা যায়। একে বলা হয় ডিহিউম্যানাইজেশন। তবে এত বছর পার হয়ে গেলেও কেন সাইয়ব আজও অপ্রতিরোধ্য? এর মূল কারণ আমাদের মস্তিষ্কের গঠন। আমাদের মন এমনভাবে তৈরি যে কোনো অনিশ্চিত বা ভয়ের পরিস্থিতিতে আমরা দ্রুত সমাধান খুঁজি। যখন রাষ্ট্রগুলো কোনো সংকটে পড়ে তারা এই অনিশ্চয়তাকে পুঁজি করে, আর সাধারণ মানুষ সেই ভয়ের স্রোতে গা ভাসায়। বিচার বিশ্লেষণ ছাড়া কেবল একটি শেয়ারের মাধ্যমে আমরা অজান্তে একটি মনস্তাত্ত্বিক অভিযানের অংশ হয়ে যাই। ভবিষ্যৎ সামরিক ডক্ট্রিনগুলোতে এখন নিউরোস্ট্রাইক বা স্নায়বিক অস্ত্রের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এটি এমন এক প্রযুক্তি যা সরাসরি মস্তিষ্কের স্নায়বিক প্রক্রিয়াকে লক্ষ্যবস্তু বানাতে পারে। আধুনিক ল্যাবরেটরিতে এর উপর চলছে গবেষণা। এখন প্রশ্ন হলো, তথ্যযুদ্ধের এই গোলকধাঁধায় দাঁড়িয়ে আমরা নিজেদের সুরক্ষায় কি করছি? আমরা কি এই যুদ্ধ থেকে আদৌ মুক্তি পেতে পারি? এই যুদ্ধ থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিজস্ব বিচার বুদ্ধির প্রয়োগ। আধুনিক যুদ্ধে গোলাবারুদে যতটা না খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় সাধারণ মানুষের মনোযোগ। তাই কোনো গুজবে ক্লিক করে বিভ্রান্তিকর কোনো পোস্ট শেয়ার করে হয়তো মনের অজান্তেই আপনি কোনো এক পক্ষকে শক্তিশালী এবং সফল করছেন। সাইয়ব কখনোই পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এটি সভ্যতার শুরুর কাল থেকেই ছিল এবং থাকবে। পার্থক্য শুধু এটুকুই যে এখন তা চলে ডিজিটাল অ্যালগোরিদম আর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। আমাদের মস্তিষ্ক এখন 21 শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। এখানে জয়ী হতে বোমারু, বিমান, ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোনেরও প্রয়োজন নেই। প্রয়োজন কেবল সজাগ চোখ আর তীক্ষ্ণ বিশ্লেষণের। গবেষণা বলছে আধুনিক যুদ্ধে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার চেয়ে একটি প্রভাবশালী ন্যারেটিভ বা বয়ান তৈরি করা অনেক বেশি কার্যকর। কারণ ক্ষেপণাস্ত্র কেবল স্থাপনা ধ্বংস করে, কিন্তু একটি সফল সাইয়ব বা মনস্তাত্ত্বিক যুদ্ধ ধ্বংস করে দেয় একটি জাতির প্রতিরোধের ইচ্ছা। এই যুদ্ধে যে যেতে দিন শেষে সেই টিকে থাকে। ইরান যুক্তরাষ্ট্রের এই লড়াই আমাদের দেখিয়ে দিয়েছে বর্তমান বিশ্বে যুদ্ধের ময়দান আর সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধ এখন আপনার হাতের স্মার্টফোনে, আপনার ফেসবুকের টাইম লাইনেও হচ্ছে। আমরা হয়তো ভাবছি আমরা কেবল খবর পড়ছি বা ভিডিও দেখছি, কিন্তু অজান্তেই আমরা এই বিশাল মনস্তাত্ত্বিক খেলায় খেলোয়াড় হিসেবে ঢুকে পড়ছি। 21 শতকের এই অদৃশ্য যুদ্ধে পরাজয় মানে মৃত্যু নয়, বরং পরাজয় মানে হলো নিজের স্বাধীন চিন্তাশক্তি হারিয়ে ফেলা। আপনার কাছে কি মনে হয়, ইরান আর যুক্তরাষ্ট্রের এই স্নায়বিক যুদ্ধে কে এগিয়ে? শেষ পর্যন্ত দুই দেশ কি আরও বড় কোনো সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান।